আপনাদের সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। শুরু করছি পলিটিক্স। সন্দীপ ঘোষকে নিয়ে কড়া নির্দেশ হাইকোর্টের। আরজি করের পদত্যাগী অধ্যক্ষকে লম্বা ছুটিতে যাওয়ার নির্দেশ, তার পদত্যাগপত্রেও পেশ করার নির্দেশ। ইস্তফার কয়েক ঘন্টার মধ্যেই নতুন পদ কিভাবে, প্রশ্ন তুলে গর্জন পড়ুয়াদের। সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজে ঢুকতে বাধা। অন ডিউটি মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন, আরজি করে নৃশংস ঘটনায় উত্তাল দেশ। নিরাপত্তা নিয়ে প্রশ্ন, বিচার চেয়ে ফুঁসছে সমাজ, চিকিৎসক মহল। তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে। এবার হাইকোর্টে চরম ভৎসনার মুখে আরজি করের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কোন যুক্তি দেখিয়ে পদত্যাগ তা জানতে চেয়ে সন্দীপ ঘোষের পদত্যাগপত্র চেয়ে পাঠায় আদালত। একই সঙ্গে সন্দীপ ঘোষকে লম্বা ছুটিতে যাওয়ার নির্দেশ। আদালতের নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি। তিনি রিজাইন করতে চাইলেন, কিন্তু তাকে আবার কোনো একজন সরকারি কলেজের প্রিন্সিপাল বানিয়ে দেওয়া হলো। এই জায়গা থেকেও কোর্ট বিস্ময় প্রকাশ করেছেন এবং কোর্ট বলেছেন এটা চলতে পারে না। ঘটনার পেছনে ওর হাত আছে কিনা সেটাও আজকে তদন্তের বিষয় আছে। সেই কারণে আমি মনে করি আদালত যেটা বলেছে সেটা হঠাৎ কোনো কিছু সিদ্ধান্ত নয়। ওনার কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে আমরা বারবার অভিযোগ জানিয়ে এসেছিলাম, কিন্তু উনি কোনো তোয়াক্কা করতেন না, কারণ আশীর্বাদের হাতটা কালীঘাট আর ক্যামাক্সটির থেকে ওনার মাথার উপরে ছিল। কয়েক ঘন্টার মধ্যে কিভাবে আরেকটি হাসপাতালের প্রিন্সিপাল করে বসিয়ে দেওয়া হলো, আরেকটি সরকারি হাসপাতালের প্রিন্সিপাল করে? কেন, কি কারণ, কি উদ্দেশ্যে? কেন আজকে আদালতকে বলতে হচ্ছে ছুটিতে যাওয়ার জন্য? তার তো সরকারি তাকে ছুটিতে পাঠিয়ে দেওয়ার কথা। কেন, কি কারণে তাকে রিইনস্টেট করা হলো? তিনি মুখ খুললে কার কার অসুবিধা হতে পারে? আরজি করের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে তোলপাড় রাজ্য। সোমবারই আরজি করের অধ্যক্ষ পদে ইস্তফা দেন সন্দীপ। যদিও সন্দীপের বডি ল্যাঙ্গুয়েজে তিনি যে অনুতপ্ত তা একেবারেই বোঝা যায়নি। এখানে রাজনীতি করা হচ্ছে। একটা মেয়েকে, একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে, সেটা আমি বলতে পারবো না। ইস্তফার কয়েক ঘন্টার মধ্যেই ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব দেওয়া হয় তাঁকে। এরপরই বাড়ে বিক্ষোভের ঝাঁজ। রাতেই অধ্যক্ষের ঘরে তালা ঝোলায় আন্দোলনকারী পড়ুয়ারা। সন্দীপের নতুন নিয়োগ নিয়ে বিতর্কের ঝড়। কেন তড়িঘড়ি সন্দীপকে পদে বসাতে মরিয়া স্বাস্থ্য ভবন? কতটা প্রভাবশালী হলে পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যে ফের সিস্টেমে ফেরা সম্ভব? কেন কলেজের পক্ষ থেকে পরিবারকে ফোন করে প্রথমেই আত্মহত্যার কথা বলা হয়? এই প্রশ্নের উত্তর জানতে ইতিমধ্যেই লালবাজারে তলব করা হয়েছে সহকারী সুপার ও চেস্ট বিভাগের প্রধানকে। যদি ভেতরে কেউ থাকে, কারো প্রতি সন্দেহ হয়, যারা ছিল, যারা ওর বন্ধু বান্ধব, তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে। যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে। बहुत अनफॉर्चुनेट है। अगर प्रिंसिपल की तरफ से ही ऐसे स्टेटमेंट आता है तो इट्स रियली shows that he is so insensitive about this matter. We won't allow this to happen. Actually, we have instructed the police. We have, in fact, request the police also to be very, very sensitive because this is an inhuman act. এই পরিস্থিতিতে মঙ্গলবার আরজি করে যায় জাতীয় মহিলা কমিশন। পদত্যাগী অধ্যক্ষের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে কমিশন। মঙ্গলবার সন্দীপ ঘোষ ন্যাশনাল মেডিকেল কলেজে যোগ দিতে চাইলে তুমুল বিক্ষোভের মুখে পড়েন তিনি। পড়ুয়া চিকিৎসকদের বিক্ষোভের মুখে পড়েন বিধায়ক স্বর্ণকমল সাহা ও মন্ত্রী জাভেদ খানও। সূত্রের খবর, এর আগেও দুবার বদলি করা হয় সন্দীপ ঘোষকে, তবে কোনো এক রহস্যময় কারণে তার বদলি আটকে যায়। সময় এখন একটা বিরতির, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। সূত্রের খবর, চলতি মাসেই ইডি ফের তলব করতে পারে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রে আর্থিক নয়ছয়ের অভিযোগ নিয়ে জিজ্ঞাসাবাদের জন্যই ইডি ফের ডাকতে চায় রাহুলকে। দিন দশেক আগে রাহুল বলেছিলেন তার বিরুদ্ধে ইডি অভিযানের ছক চলছে। ইডির থেকেই নাকি তিনি একথা জানতে পেরেছেন। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে যদি সত্যিই ডাকা হয় তাহলে কংগ্রেস তথা বিরোধী ইন্ডিয়া জোটের সুবিধেই হবে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফের নতুন করে প্রতিহিংসার রাজনীতি করার আওয়াজ তোলা যাবে। चक्रव्यूह में सिर्फ 6 लोग हैं सर। तो ये लड़ाई शिव की बारात और चक्रव्यूह के बीच में है। हम चक्रव्यूह तोड़ते हैं, हम चक्रव्यूह तोड़ने का काम करते हैं। मनरेगा, हरी क्रांति, आजादी, कॉन्स्टिट्यूशन, ये चक्रव्यूह को तोड़ने के काम है।
इससे देश में खुशी आती है, डर मिटता है, कॉन्फिडेंस आती है। आप पद्मव्यूह चक्रव्यूह बनाने का काम करते हो। चक्रव्यूह शिव की बारात को हरा ही नहीं सकता है। দিন কয়েক আগে প্রকাশ্যেই রাহুল গান্ধী জানিয়েছিলেন তাকে শীঘ্রই জেরা করার জন্য তলব করবে কেন্দ্রীয় এজেন্সি ইডি। রাহুল বলেছিলেন সংসদে তার চক্রব্যূহ সংক্রান্ত ভাষণ দু একজনের ভালো লাগেনি, তাই এবার ইডি আমাকে নোটিশ পাঠাবে। তিনি আরো বলেন ইডির অন্দর থেকেই এই খবর পেয়েছেন যে তার বিরুদ্ধে ইডি অভিযান করা হবে। এর উত্তরে সমাজ মাধ্যমে রাহুল বলেন আমি ইডি ডিরেক্টরের সঙ্গে চা বিস্কুট খাওয়ার জন্য অপেক্ষা করছি। সংসদের অধিবেশন শেষ হওয়ার পর হিন্ডেনবার্গ রিপোর্ট সামনে এসেছে। শেয়ার বাজারের নিয়ন্ত্রক সেবি প্রধানের বিরুদ্ধে ওই রিপোর্টে অভিযোগ তোলা হয়েছে। বলা হয়েছে সেবি প্রধানের পারিবারিক লগ্নি আছে বিদেশে বেনামি সংস্থার শেয়ারের মোড়কে। Over the last few years, larger and larger numbers of people have been investing in India's stock market. They invest their hard-earned, honestly earned savings in the stock market. And it is my duty as leader of the opposition to bring to your notice that there is a significant risk in the Indian stock market because the institution that governs the stock market is corporate. সেই কারণেই শেয়ার বাজার নিয়ে তদন্ত হয় না। যার বিরুদ্ধে অভিযোগ তার তদন্তকারী যদি শেয়ার থাকে তবে তদন্ত হবে কিভাবে? এই ঘটনা নিয়ে ফের মুখ খুলেন রাহুল গান্ধী। সংশ্লিষ্ট সব পক্ষের উদ্দেশ্যে তিনি বলেন শেয়ার বাজারে সাধারণ মানুষ অর্থলগ্নি করছে, তাদের আরো সতর্ক হতে হবে। The savings of millions of Indians, hard-earned, honestly earned savings, are at risk. It is therefore imperative that this matter is investigated. Retail investors, honest investors, pensioners have three questions. The first, why has Chairperson Madhavi Butch not resigned? Second, God forbid something were to go wrong and investors were to lose their money. Who is responsible? Is the Prime Minister of India responsible? Is Madhavi Butch responsible? Or is Mr. Adani responsible? শেয়ার বাজারের ওঠাপড়া ইদানিং স্বাভাবিক হচ্ছে না। হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে রাজনীতির জগতে তোলপাড় হয়েছে। রাহুলের এহেন বক্তব্যের সময় জল্পনা তুঙ্গে ওঠেছে লোকসভার বিরোধী নেতাকে আবার জেরা করার তোড়জোড় করছে ইডি। শোনা যাচ্ছে ন্যাশনাল হেরাল্ড মামলাতেই আবার রাহুলকে ডেকে পাঠানো হতে পারে। রাহুলের আশঙ্কা অভিযান হতে পারে তার অফিস ও বাসভবনে। প্রসঙ্গত রাহুলকে এর আগে যখন ইডি দপ্তরে জেরা করা হয়েছিল সেই সময় তিনি ছিলেন একজন সাধারণ সাংসদ। এখন রাহুল লোকসভার বিরোধী দলনেতা, তিনি কেন্দ্রীয় মন্ত্রীর সমতুল্য। এবার যদি সত্যিই তাকে ইডি তলব করে সেক্ষেত্রে ইডির আচরণ কেমন হবে সেটা নিয়েও চর্চা হচ্ছে। রাহুল গান্ধীকে ইডি তলবের সম্ভাবনা নিয়ে এই মুহূর্তে কংগ্রেস ও বিজেপির মধ্যে স্নায়ুযুদ্ধ চলছে। ন্যাশনাল হেরাল্ড মামলায় এর আগে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে জেরা করেছিল ইডি। 2022 সালে রাহুল গান্ধীকে টানা কয়েকদিন ধরে মোট 55 ঘন্টা জেরা করেছিল ইডি। সোনিয়া গান্ধীকেও তখন তলব করা হয়েছিল। ইডির সাম্প্রতিক বক্তব্য এই হেরাল্ড মামলায় তদন্ত শেষ করতে রাহুল গান্ধীর সঙ্গে ফের কথা বলা প্রয়োজন। এই খবর প্রকাশ্যে আসতেই কংগ্রেস অভিযোগ তুলেছে গৌতম আদানির শেয়ার কেলেঙ্কারির সঙ্গে সেবি প্রধানের নাম জড়িয়ে যাওয়ায় মোদী সরকার কোণঠাসা হয়ে পড়েছে। সেজন্যই ফের রাহুল গান্ধীকে হেনস্থা করার চক্রান্ত করেছে কেন্দ্র। রাহুল গান্ধী যেহেতু বিরোধী দলনেতা তাই এর ফলে বিরোধী ঐক্য আরো মজবুত হবে। সময় এখন আরো একটা বিরতির। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। কল্যাণীতে সিপিএম এর রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন বসছে অগস্টের 23 থেকে 25 তারিখ। আবার অধিবেশন, আবার গম্ভীর আলোচনা, শেষে এই করতে হবে ওই করতে হবে বলে এক গুচ্ছ সিদ্ধান্ত, কিন্তু ভোটের খাতায় নিটফল শূন্য। আগামী সেপ্টেম্বর মাস থেকে সারা দেশে সিপিএম এর সম্মেলন শুরু হবে। প্রথমে শাখা সম্মেলন, তারপর এরিয়া কমিটি, জেলা কমিটি এবং শেষে রাজ্য সম্মেলন। আগামী এপ্রিল মাসে বসবে 24তম পার্টি সম্মেলন। রাজ্যে রাজ্যে শাখা স্তরের সম্মেলনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সারা দেশে লোকসভা নির্বাচনে বিপর্যয়ের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি সিপিএম। বাংলায় রাজ্য কমিটির বৈঠকে ভোটে ভরাডুবি নিয়ে চূড়ান্ত আলোচনা হয়নি। চলতি মাসের 23 থেকে 25 তারিখে কল্যাণীতে বসবে রাজ্য কমিটির 3 দিনের বর্ধিত অধিবেশন। সেখানে বিপর্যয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলবে। সেখান থেকে ভবিষ্যতে চলার দিশা ঠিক করবে বঙ্গ সিপিএম।
দিল্লিতে এর মধ্যে বসেছিল সিপিএম এর কেন্দ্রীয় কমিটির বৈঠক। সেখানে লোকসভা নির্বাচনের ফলাফল এবং ভোট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। দলীয় সূত্রের খবর, কেন্দ্রীয় কমিটির বৈঠকে সিপিএম এর ভোট বিপর্যয় নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা হয়নি। বলা হয়েছে বিস্তারিত আলোচনা এখনো বাকি। তবে সাধারণভাবে দেশের পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। লিখিত বিবৃতিতে সিপিএম বলেছে, সংসদে গরিষ্ঠতা হারালেও বিজেপি ক্ষমতা হারায়নি। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বলে জোট সরকার গড়তে বাধ্য হয়েছে। তবে দল হিসেবে বিজেপি এবারও মোদির একাধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে আক্রমণাত্মক ভূমিকা নিয়েছে। এই অবস্থায় নাগরিক অধিকার রক্ষার লড়াই আরও তীব্র করার ডাক দিয়েছে। কেন্দ্রীয় কমিটি বলেছে, অন্যান্য ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলের সঙ্গে যৌথভাবে এবং আলাদাভাবে সারা দেশে এই দায়িত্ব পালন করে যাবে সিপিএম। এই যে 2009 সাল থেকে ভোটের বাজারে সিপিএম এর খরা শুরু হয়েছে, তা কাটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। 2019 সালে বাংলা থেকে লোকসভায় তারা শূন্য, 2021 সালের বিধানসভা ভোটে শূন্য। অনেক আশা নিয়ে এবারের লোকসভা ভোটে লড়তে নেমেছিল সিপিএম, কিন্তু 24-এর ভোটেও বঙ্গ সিপিএম সেই শূন্য। পরাজিত হয়েছেন খোদ বঙ্গ সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। দলের নিচু তলার কর্মী সমর্থকরা এখন সম্মেলন, বৈঠক, আলোচনার কথা শুনলেই মেজাজ হারিয়ে ফেলছেন। সিপিএম এর নিচু তলার কর্মীদের বক্তব্য, আলোচনা, সম্মেলন অনেক হয়েছে। এবার মাঠে নেমে লড়াই করার সময় এসেছে। ঠান্ডা ঘরে তাত্ত্বিক আলোচনা বাদ দিয়ে মানুষের কাছে পৌঁছতে হবে সিপিএমকে। মানুষের সঙ্গে নেতাদের দূরত্ব বেড়ে গিয়েছে, তারই খেসারত দিতে হচ্ছে একের পর এক ভোটে। সাম্প্রতিক বহু ঘটনার পরিপ্রেক্ষিতে দলকে কোনো আন্দোলন করতে দেখা গেল না বলেও আক্ষেপ শোনা গিয়েছে অনেক সিপিএম কর্মীর গলায়। পলিটিক্স এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7।